আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আইটি নাট হোস্টিং এর আজকের ভিডিও টিউটোরিয়ালটি। আজকের বিষয় একটি ডোমেইন এবং হোস্টিং থেকে নতুন সম্পূর্ণ আলাদা আরেকটি ডোমেইন এবং হোস্টিং এ কিভাবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ম্যানুয়ালি ট্রান্সফার করতে হয়। ধরুন আপনার কোনো ডোমেইনে এই ধরনের আপনি ওয়েবসাইট ব্যবহার করছেন, তো আপনি চাচ্ছেন না এই ওয়েবসাইটটি এই ডোমেইনে থাকুক, আপনি নতুন আলাদা আরেকটি ডোমেইনে এই ওয়েবসাইটটি আপনি ব্যবহার করতে চাচ্ছেন, অথবা আপনার অন্য আরেকটি হোস্টিং প্রোভাইডারে অন্য আলাদা আরেকটি হোস্টিং প্রোভাইডার থেকে ডোমেইন এবং হোস্টিং নিয়েছেন, তো আপনি সেই ডোমেইনে আপনার এই ওয়েবসাইটটি ট্রান্সফার করতে চাচ্ছেন। সেক্ষেত্রে আজকের ভিডিও টিউটোরিয়াল অনুযায়ী আপনি খুব সহজেই একটি ডোমেইন এবং হোস্টিং থেকে নতুন ডোমেইন এবং হোস্টিং এ আপনার এই ওয়েবসাইটটি ট্রান্সফার করতে পারেন। যদিও একটি ডোমেইন এবং হোস্টিং থেকে নতুন আলাদা আরেকটি ডোমেইন এবং হোস্টিং এ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ট্রান্সফার প্রসেসটা একটু জটিল, তো আপনি যদি এই তিনটি ধাপ অনুসরণ করে আপনার ওয়েবসাইটটি ট্রান্সফার করেন তাহলে আপনার কাছে খুব সহজ মনে হবে এবং আপনি খুব সহজেই এই তিনটি ধাপ অনুসরণ করে আপনার ওয়েবসাইটটি ট্রান্সফার করতে পারেন। এর মধ্যে প্রথম যে ধাপটি রয়েছে সেটি হচ্ছে আপনার আগের যে হোস্টিং কন্ট্রোল প্যানেল আছে সেই হোস্টিং কন্ট্রোল প্যানেলে আপনি লগ ইন করবেন। এরপর ফাইল ম্যানেজার থেকে আপনার ওয়েবসাইটের ফুল ডাটা ব্যাকআপ করে আপনি ডাউনলোড করে নেবেন এবং একই সাথে সেই ওয়েবসাইটের যে ডাটাবেস রয়েছে সেই ডাটাবেসও আপনি আলাদা করে ব্যাকআপ করে তা ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করে নেওয়ার কাজ শেষ হয়ে গেলে দ্বিতীয় ধাপে আপনি নতুন হোস্টিং কন্ট্রোল প্যানেলে লগ ইন করবেন, অর্থাৎ আপনার হোস্টিং সার্ভারে বা নতুন হোস্টিং এ লগ ইন করার পরে আপনি ওয়েবসাইটের সেই ব্যাকআপটি আপলোড করে দিবেন ফাইল ম্যানেজারে এবং নতুন একটি ডাটাবেস ক্রিয়েট করে আপনি যে পুরাতন ডাটাবেসটি আপনি ডাউনলোড করেছিলেন তো সেই ডাটাবেসটি আপনি নতুন ডাটাবেসে তা ইম্পোর্ট করে দিবেন। ইম্পোর্ট করে দেওয়ার কাজ শেষ হয়ে গেলে তৃতীয় ধাপে অর্থাৎ ফাইনালি আপনি নতুন ডাটাবেসে কানেক্ট করবেন এবং ডাটাবেস থেকে ডোমেইন নামটি পরিবর্তন করে দিলেই আপনার ওয়েবসাইটটি তখন লাইভ দেখতে পাবেন। তো এই প্রসেসটি করার জন্য প্রথমেই আমি আমার আগের যে হোস্টিং কন্ট্রোল প্যানেল আছে অর্থাৎ সি প্যানেল, সেই সি প্যানেলে আমি লগ ইন করেছি। তো আপনিও আপনার পূর্বের যে হোস্টিং কন্ট্রোল প্যানেল আছে সেটা যদি হয় সি প্যানেল তাহলে সি প্যানেলে লগ ইন করবেন। এরপর এখান থেকে আপনি ফাইল সেকশন থেকে ফাইল ম্যানেজার আইকনে ক্লিক করবেন। এখন আপনি যে ওয়েবসাইটটি ব্যাকআপ করতে চাচ্ছেন সেই ওয়েবসাইটটি যদি আপনার হোস্টিং সি প্যানেলে প্রাইমারি ডোমেইন হিসেবে থাকে তাহলে সরাসরি আপনি public_html এই ফোল্ডারটি ওপেন করবেন। এরপর টপ বার মেনুর সেটিংস বাটনে ক্লিক করবেন এবং এখান থেকে শো হিডেন ফাইলস চেকমার্ক বক্সে চেক করে সেভ বাটনে ক্লিক করবেন। আপনার সকল হিডেন ফাইল যখন শো হয়ে যাবে এরপর আপনি যে কোনো একটি এখান থেকে ফাইল অথবা ফোল্ডার সিলেক্ট করে নেবেন। এরপর সিলেক্ট অল এ ক্লিক করে সবগুলো ফাইল এবং ফোল্ডার সিলেক্ট করে নেবেন। তো সবগুলো সিলেক্ট করা হয়ে গেলে আপনি এখান থেকে এই ফাইলগুলো জিপ করার প্রয়োজন হবে। এটি জিপ করার জন্য আপনি টপ বার মেনুর কম্প্রেসে ক্লিক করে জিপ করতে পারেন অথবা মাউস পয়েন্টারের ডান বাটন ক্লিক করেও আপনি এখানে কম্প্রেস বাটনে ক্লিক করেও আপনি কম্প্রেস করতে পারেন। তো কম্প্রেস বাটনে ক্লিক করার পর আপনি কম্প্রেস টাইপ এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। কম্প্রেস টাইপ হিসেবে আপনি জিপ সিলেক্ট করার পর কম্প্রেস ফাইলস বাটনে ক্লিক করবেন। কম্প্রেস করা কমপ্লিট হয়ে গেলে বা জিপ করা কমপ্লিট হয়ে গেলে আপনি একটি পপ আপ বক্স দেখতে পাবেন এবং এই বক্সটি ক্লোজ করার জন্য ক্লোজ বাটনে ক্লিক করবেন। আপনি জিপ এক্সটেনশন যুক্ত এই ফাইল নাম দেখে বুঝতে পারবেন যে আপনার এইটি হচ্ছে ব্যাকআপ ফাইল। তো আপনি এটি ব্যাকআপ করেছেন, তো এটি বোঝার সুবিধার্থে আপনি এটি রিনেম করে দিবেন। রিনেম করার জন্য আপনি ফাইলটি সিলেক্ট করে টপ বার মেনুর রিনেম বাটনে ক্লিক করুন। এরপর এখান থেকে আপনি যে কোনো একটি নাম দিয়ে এটি রিনেম করতে পারেন যেন আপনি এটি খুব সহজে বুঝতে পারেন যে এটি হচ্ছে আপনার ব্যাকআপ ফাইল। আপনার পছন্দ মতো যে কোনো একটি নাম দেওয়ার পর রিনেম করার জন্য রিনেম ফাইল বাটনে ক্লিক করুন। এটি রিনেম হয়ে গেছে। এরপর এটি ডাউনলোড করার জন্য আপনার ব্যাকআপ ফাইলটি সিলেক্ট করে টপ বার মেনুর ডাউনলোড বাটনে ক্লিক করুন। আপনার ব্যাকআপটি ডাউনলোড করা হয়ে গেলে তা আপনি এখানে স্ট্যাটাস দেখে খুব সহজে বুঝে নিতে পারবেন এবং এরপরে এটি যদি আপনি ফাইল লোকেশন দেখতে চান তাহলে এখানে শো ইন ফোল্ডার বাটনে ক্লিক করে আপনি কোন ফোল্ডারে এটি ডাউনলোড হলো তা কিন্তু আপনি দেখে নিতে পারবেন। তো এটি যে আমার ডাউনলোড ফোল্ডারে এটি ডাউনলোড হয়েছে, তো আপনি চাইলে এখান থেকে মুভ করে আপনি অন্য কোনো ড্রাইভ বা অন্য কোনো ফোল্ডারে মুভ করে নিতে পারেন আপনার সুবিধা মতো। তো আমি এটি ডাউনলোড ফোল্ডারে রেখে দিচ্ছি। এরপর আপনি চাইলে এই ব্যাকআপ যে ফাইলটি রয়েছে তা ডিলিট করে দিতে পারেন। ডিলিট করার জন্য ফাইলটি আপনি সিলেক্ট করবেন। এরপর টপ বার মেনুর ডিলিট বাটনে ক্লিক করবেন। এরপর যদি আপনি ট্রাশ ফোল্ডার থেকেও যদি পার্মানেন্টলি ডিলিট করতে চান তাহলে এই অপশনে চেকমার্ক বক্সে ক্লিক করে কনফার্ম বাটনে ক্লিক করবেন। তো এটি ডিলিট হয়ে যাবে। এরপর আপনার যে ওয়েবসাইটের আপনি ব্যাকআপটি করলেন এই ওয়েবসাইটের ডাটাবেস নেমটি জানার প্রয়োজন হবে যেন আপনি খুব সহজে phpMyAdmin থেকে আপনি ডাটাবেসটি ব্যাকআপ করে ডাউনলোড করে নিতে পারেন। এর জন্য একই পেজ থেকে wp-config.php এই ফাইলটি সিলেক্ট করবেন। এরপর ভিউ বাটনে ক্লিক করবেন। এখান থেকে আপনি ডিবি নেম অপশনে এখানে আপনার ডাটাবেস নেমটি আপনি জেনে নিতে পারবেন। তো কোটেশনের মাঝে থাকা এখানে ডাটাবেস নেমটি সিলেক্ট করে আপনি কপি করে নেবেন। এরপর ট্যাব দুটি ক্লোজ করে দিবেন, দিয়ে আপনার সি প্যানেল ট্যাবে ফিরে আসবেন এবং এখান থেকে ডাটাবেস সেকশন থেকে phpMyAdmin আইকনে ক্লিক করবেন।
আপনার cPanel-এর সকল ডাটাবেসগুলোর লিস্ট আপনি এখানে দেখতে পাবেন এবং এখান থেকে আপনার ওয়েবসাইটের ডাটাবেসটি খুঁজে পাওয়ার জন্য কন্ট্রোল F প্রেস করে আপনার ডাটাবেস নেমটি এখানে পেস্ট করে দিবেন। তাহলে এখানে দেখে নিতে পারবেন যে আপনার কোন ডাটাবেসটি আপনার ওয়েবসাইটের। এছাড়াও আপনি যদি মনে রাখতে পারেন যে আপনার ডাটাবেস নেমটি কি, তো এখান থেকে খুব সহজেই জেনে নিতে পারবেন যে এটি হচ্ছে আপনার এই ওয়েবসাইটের ডাটাবেস। আপনার ডাটাবেসটি যদি আপনি খুঁজে পান, এরপর এখান থেকে আপনার এই ডাটাবেসের উপরে জাস্ট ক্লিক করবেন। এরপর টপ বার মেনুর এক্সপোর্ট বাটনে ক্লিক করবেন। এখন গো বাটনে ক্লিক করবেন। আপনার ডাটাবেসটি ডাউনলোড হয়ে গেলে তা এখানে স্ট্যাটাস থেকে জেনে নিতে পারবেন এবং এটার যদি আপনি ফোল্ডার লোকেশন দেখতে চান তাও আপনি এখানে দেখে নিতে পারবেন। তো এখানে আমার ব্যাকআপ ফাইল এবং ডাটাবেসটি ডাউনলোড ফোল্ডারেই রয়েছে, তো এখানে আমি এভাবে রেখে দিচ্ছি এবং ট্যাবটি ক্লোজ করে দিচ্ছি। এখন এই cPanel থেকে আপনি লগ আউট করে দিবেন এবং ব্রাউজারে নতুন একটি ট্যাব ওপেন করবেন এবং নতুন যে হোস্টিং কন্ট্রোল প্যানেলে কিংবা আপনি যে ডোমেইনে আপনার ওয়েবসাইটটি রিস্টোর করতে চাচ্ছেন বা ব্যবহার করতে চাচ্ছেন সেই হোস্টিং কন্ট্রোল প্যানেলে আপনাকে লগইন করতে হবে। আপনার নতুন হোস্টিং কন্ট্রোল প্যানেলে এসে আপনি আপনার লগইন ডিটেইলস দিয়ে লগইন বাটনে ক্লিক করে আপনার cPanel-এ লগইন করবেন। আপনার পুরাতন ওয়েবসাইটের ডাটা যে হোস্টিং কন্ট্রোল প্যানেলে আপনি রিস্টোর করতে চাচ্ছেন বা আপলোড করতে চাচ্ছেন সেই কন্ট্রোল প্যানেলে আপনি কিন্তু লগইন করবেন। নতুন হোস্টিং কন্ট্রোল প্যানেলে লগইন করার পর ফাইল সেকশন থেকে ফাইল ম্যানেজারে যাবেন। আপনার একই cPanel-এ যদি এই ডোমেইনটিও যদি প্রাইমারি ডোমেইন হিসেবে থাকে তাহলে সরাসরি রুট ডাইরেক্টরি হিসেবে public_html-এ যাবেন, আর যদি অ্যাডন ডোমেইন হিসেবে থাকে তাহলে অ্যাডন ডোমেইনের রুট ডাইরেক্টরিতে যেতে হবে। তো যেহেতু এটি প্রাইমারি ডোমেইন হিসেবে আছে এজন্য আমি public_html ফোল্ডারটি ওপেন করছি। এরপর আমার ডাউনলোড করা ব্যাকআপ ফাইলটি এখানে আপলোড করার জন্য টপ বার মেনুর আপলোড বাটনে ক্লিক করছি এবং এখান থেকে ফাইল সিলেক্ট করার জন্য সিলেক্ট ফাইল বাটনে ক্লিক করছি। আমার ডাউনলোড ফোল্ডারটি সিলেক্ট করে দিয়ে আমার ব্যাকআপ যে ফাইলটি রয়েছে তা সিলেক্ট করছি এবং ওপেন বাটনে ক্লিক করছি। ওপেন বাটন ক্লিক করার সাথে সাথে আমার ব্যাকআপটি আপলোড হওয়া শুরু হবে এবং আপলোড হওয়া সম্পূর্ণ হলে এখানে কমপ্লিট স্ট্যাটাস দেখে নিতে পারবেন এবং কমপ্লিট হওয়ার সাথে সাথে আপনি গো ব্যাক বাটনে ক্লিক করবেন। এরপর এখান থেকে আপনার ব্যাকআপ ফাইলটি যেহেতু জিপ অবস্থায় রয়েছে এখান থেকে তা আনজিপ করতে হবে। আনজিপ করার জন্য আপনার ব্যাকআপ ফাইলটি সিলেক্ট করে নেবেন। এরপর টপ বার মেনু থেকে এক্সট্রাক্ট বাটনে ক্লিক করবেন। এরপর পুনরায় এক্সট্রাক্ট ফাইলস বাটনে ক্লিক করুন। আপনার ফাইলটি আনজিপ হয়ে গেলে বা এক্সট্রাক্ট হয়ে গেলে আপনি একটি পপ আপ বক্স দেখতে পাবেন এবং এই বক্সটি কেটে দেওয়ার জন্য ক্লোজ বাটনে ক্লিক করুন। এখন আপনি চাইলে আপনার ব্যাকআপ ফাইল ডিলিট করে দিতে পারেন এবং ডিলিট করার জন্য ব্যাকআপ ফাইলটি সিলেক্ট করবেন। এরপর টপ বার মেনুর ডিলিট বাটনে ক্লিক করে প্রথম অপশনটি চেক মার্ক বক্সে চেক করে দেওয়ার পর কনফার্ম বাটনে ক্লিক করবেন। এখন আমার পুরাতন ওয়েবসাইটের ব্যাকআপটি এখানে আমি রিস্টোর করে দেওয়া কমপ্লিট এবং এখন আমাকে নতুন একটি ডাটাবেস ক্রিয়েট করতে হবে। নতুন একটি ডাটাবেস ক্রিয়েট করার জন্য cPanel ট্যাবে ফিরে যাচ্ছি এবং এখান থেকে ডাটাবেস সেকশন থেকে MySQL ডাটাবেস আইকনে ক্লিক করছি। নতুন একটি ডাটাবেস তৈরি করার জন্য ক্রিয়েট নিউ ডাটাবেস সেকশন থেকে নিউ ডাটাবেস ফিল্ডে আমি যে কোনো একটি ডাটাবেস নাম দিচ্ছি। তো আপনি এখানে ডাটাবেস তৈরি করার জন্য যে কোনো একটি নাম দিয়ে ডাটাবেস তৈরি করতে পারেন। নাম এখানে টাইপ করার পর ক্রিয়েট ডাটাবেস বাটনে ক্লিক করুন। আপনার ডাটাবেস নামটি ক্রিয়েট হয়ে গেলে ডাবল কোটেশনের মাঝে থাকা ডাটাবেস নেমটি এখান থেকে কপি করে নিয়ে কোনো নোটপ্যাডে তা সেভ করে রাখুন ভবিষ্যতে এই ডাটাবেস নেম দিয়ে পুরাতন ডাটাবেসে আপনি এটি আপডেট করার জন্য। তো এই ডাটাবেসটি আমি এখানে রেখে দিচ্ছি। এরপর গো ব্যাক বাটনে ক্লিক করছি। এখন এই ডাটাবেসের জন্য একটি ইউজার ক্রিয়েট করতে হবে। ইউজার ক্রিয়েট করার জন্য অ্যাড নিউ ইউজার সেকশন থেকে ইউজার নেম ফিল্ডে যে কোনো একটি ইউজার এখানে টাইপ করুন। এরপর এই ইউজারের জন্য একটি পাসওয়ার্ড এখানে জেনারেট করে নিন। আপনি চাইলে কোনো পাসওয়ার্ড ম্যানেজারে অথবা আপনি নিজেও একটি স্ট্রং পাসওয়ার্ড এখানে টাইপ করতে পারেন। তবে আমি এখান থেকে পাসওয়ার্ড জেনারেটর বাটনে ক্লিক করে আমি এখান থেকে পাসওয়ার্ড জেনারেট করে নিচ্ছি, অথবা পরবর্তীতে আপডেট করার জন্য এখান থেকে তা কপি করে নিয়ে আমি আমার নোটপ্যাডে তা সেভ করে রাখছি। এরপর পাসওয়ার্ডটি জেনারেট করার জন্য আই হ্যাভ কপিড দিস পাসওয়ার্ড ইন এ সেভ প্লেস অপশনে চেকমার্ক বক্সে ক্লিক করে ইউজ পাসওয়ার্ড বাটনে ক্লিক করছি। এরপর ইউজারটি ক্রিয়েট করার জন্য ক্রিয়েট ইউজার বাটনে ক্লিক করছি। ইউজারটি ক্রিয়েট হয়ে গেলে একটি সাকসেস মেসেজের মাধ্যমে তা দেখতে পাবেন এবং ডাবল কোটেশনের মাঝে থাকা ইউজার নেমটি এখান থেকে কপি করে নিয়ে নোটপ্যাডে সেভ করে রাখছি। একইভাবে আপনি ডাটাবেস ক্রিয়েট করে ডাটাবেস নেম, ডাটাবেস ইউজার পাসওয়ার্ড এবং ডাটাবেস ইউজার নেমটি আপনি কোনো নোটপ্যাডে সেভ করে রাখবেন। এটি পরবর্তীতে কাজে লাগবে এবং কোথায় কাজে লাগবে এই বিষয়টি আমরা অবশ্যই দেখব এবং এটি এখান থেকে আমি সেভ করছি। এরপর এখান থেকে গো ব্যাক বাটনে ক্লিক করছি। ডাটাবেস ক্রিয়েট এবং ডাটাবেস ইউজার তৈরি হয়ে গেলে এই ডাটাবেস ইউজার এবং ডাটাবেসটি অ্যাড করে দিতে হবে, অর্থাৎ কানেক্ট করতে হবে। কানেক্ট করার জন্য অ্যাড ইউজার টু ডাটাবেস সেকশনে আসতে হবে এবং এখান থেকে ইউজার ডাউন অ্যারো বাটনে ক্লিক করে ইউজারটি সিলেক্ট করে নিতে হবে এবং এই ইউজারের জন্য আপনি যে ডাটাবেস নেমটি ক্রিয়েট করেছিলেন সেই ডাটাবেস নেমটি ডাউন অ্যারো বাটনে ক্লিক করে তা এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পর অ্যাড করার জন্য অ্যাড বাটনে ক্লিক করুন। এরপর অল প্রিভিলিয়াসেস অপশনে চেকমার্ক বক্সে চেক করে দিয়ে মেক চেঞ্জেস বাটনে ক্লিক করুন। এখন নেক্সট ধাপে
আপনার পূর্বের ওয়েবসাইট থেকে ডাটাবেসটি আপনি ডাউনলোড করে আপনার লোকাল পিসিতে যেহেতু রেখেছেন, সেই ডাটাবেসটি এখানে ইম্পোর্ট করে দিতে হবে। এটি ইম্পোর্ট করে দেওয়ার জন্য cPanel-এর ডাটাবেস সেকশন থেকে phpMyAdmin আইকনে ক্লিক করছি। আমি একটু আগে যে ডাটাবেসটি ক্রিয়েট করেছি তা কিন্তু phpMyAdmin থেকে খুব সহজেই দেখে নিতে পাচ্ছি, এবং আপনি যে ডাটাবেসটি তৈরি করবেন সেই ডাটাবেসে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর পূর্বের ডাটাবেসটি এখানে ইম্পোর্ট করে দেওয়ার জন্য টপ বার মেনুর ইম্পোর্ট বাটনে ক্লিক করবেন। এরপর চুজ ফাইল বাটনে ক্লিক করে আপনার পূর্বের যে ডাটাবেসটি রয়েছে সেই ডাটাবেসটি আপনি সিলেক্ট করে দিয়ে ওপেন বাটনে ক্লিক করবেন। এরপর গো বাটনে ক্লিক করুন। ডাটাবেসটি ইম্পোর্ট হয়ে গেলে তা আপনি একটি সাকসেসফুল মেসেজের মাধ্যমে তা দেখতে পাবেন। এখন আপনার ওয়েবসাইটের সাথে আপনার ডাটাবেসটি কানেক্ট করে দিতে হবে। ডাটাবেসটি কানেক্ট করার জন্য আপনার ফাইল ম্যানেজার ট্যাবে ফিরে আসতে হবে এবং ফাইল ম্যানেজার ট্যাবে এসে wp-config.php ফাইলটি সিলেক্ট করে নিতে হবে এবং এখান থেকে টপ বার মেনুর এডিট বাটনে ক্লিক করতে হবে। এখানে আপনি ডিবি নেম এবং ডিবি ইউজার এবং ডিবি পাসওয়ার্ড এই তিনটি অপশন দেখতে পাবেন, এবং সিঙ্গেল কোটেশনের মাঝে থাকা ডিবি নেমটি এখান থেকে আপনি রিমুভ করে দিবেন এবং নতুন যে ডাটাবেস ক্রিয়েট করার সময় যে ডাটাবেস নেমটি আপনি দিয়েছিলেন বা যে ডাটাবেস নেমটি আপনি নোটপ্যাডে সেভ করেছিলেন সেই ডাটাবেসটি এখান থেকে কপি করে নিয়ে সিঙ্গেল কোটেশনের মাঝে থাকা ডাটাবেসটি এখানে পেস্ট করে দিবেন। অবশ্যই খেয়াল রাখতে হবে আপনার ডাটাবেস নেমটি এখানে সিঙ্গেল কোটেশনের মাঝে যেন থাকে এবং কোনো প্রকার কোনো স্পেস হোক বা কোনো ওয়ার্ড হোক যেন কোনোভাবে রিমুভ না হয়। একইভাবে আপনি নতুন ডাটাবেস ইউজার নেম এবং পাসওয়ার্ডটি এখানে দিয়ে আপডেট করে নিন। পূর্বের ডাটাবেস ভ্যালুগুলো রিমুভ করে দিয়ে নতুন ডাটাবেসের ভ্যালুগুলো যখন আপনি অ্যাড করে দিবেন, এরপর এখানে তা আপডেট করার জন্য টপ বার মেনুর সেভ চেঞ্জেস বাটনে ক্লিক করুন। সেভ চেঞ্জেস বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার ডাটাবেস ওয়েবসাইটের সাথে কানেক্ট হয়ে যাবে। এখন এই ট্যাবটি ক্লোজ করে দিয়ে আপনাকে যেতে হবে phpMyAdmin ট্যাবে এবং এখান থেকে আপনার ডাটাবেসটি সিলেক্ট করাই থাকবে। যদি সিলেক্ট করা না থাকে তাহলে পুনরায় আপনার ডাটাবেসটি সিলেক্ট করে নেবেন এবং এখান থেকে ডাটাবেস নেম অপশনস সে ক্লিক করবেন এবং এখান থেকে পূর্বের ওয়েবসাইটের সাইট ইউআরএল এবং হোম ইউআরএলটি এডিট করতে হবে। এখানে পূর্বের সাইট ইউআরএল এবং হোম ইউআরএলটি আপডেট করার জন্য সাইট ইউআরএল এর পাশে থাকা এডিট বাটনে ক্লিক করুন এবং এখানে আপনার বর্তমান যে ডোমেনে আপনি আপনার ওয়েবসাইটটি ট্রান্সফার করেছেন সেই বর্তমান ডোমেনটি এখানে টাইপ করুন। এখানে অবশ্যই আপনার এখানে বর্তমান ডোমেনটি এখানে টাইপ করতে হবে। এরপর গো বাটনে ক্লিক করুন। একইভাবে আপনি হোম ইউআরএলটিও চেঞ্জ করে নিন। আপনার নতুন ডোমেনটি এখানে অ্যাড করার পর একইভাবে গো বাটনে ক্লিক করুন। একইভাবে আপনি চাইলে আপনার ব্লগ নেম এবং অন্যান্য বাকি যে ইনফরমেশনগুলো আছে তাও আপনি এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন। এখন যদি আমার ওয়েবসাইটটি ভিজিট করি তাহলে আমি কিন্তু পূর্বের যে ওয়েবসাইটটি ছিল সেই ওয়েবসাইটে কিন্তু ডাটা শো করতে দেখতে পাবো, অর্থাৎ পূর্বের ওয়েবসাইটটি আমি ভিজিট করে আমি নতুন ডোমেনে তা দেখতে পাবো। আমার পূর্বের যে ওয়েবসাইটটি ছিল তা হচ্ছে এটি এবং আমার নতুন ডোমেনের ওয়েবসাইট সেটা হচ্ছে এটি, অর্থাৎ দুটি ওয়েবসাইটই সেম, শুধুমাত্র এখানে ডোমেন নেম চেঞ্জ হয়ে গেছে। তো এই ছিল আজকের মতো ভিডিও। এই ভিডিওর কোনো পার্ট যদি আপনার বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে এই ভিডিওর কমেন্ট সেকশনের মাধ্যমে জানাতে পারেন। এতক্ষণ আমাদের এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক। আসসালামু আলাইকুম।